নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব সৈয়দ মুস্তফা সিরাজের একটি সুন্দর গল্প। আজকের গল্প শর্মার বকলমে। সত্যি বলতে কি, বংশীধর অধিকারীর জ্বালায় আমাকে মির্জাপুরের অত ভালো মেসটা ছাড়তে হয়েছিল। যেই কাগজ কলম নিয়ে একটা গল্প লিখব বলে বসেছি, ভদ্রলোক এসে একগাল হেসে বললেন, কি লিখলেন? একটু পড়ুন না শুনি। এখন লেখা হয়নি বললেও রেহাই ছিল না। খুব আগ্রহ দেখিয়ে বলতেন, কি লিখবেন ভাবছেন? তাই বলুন না শুনি। দিনের পর দিন এরকম জ্বালাতেন। মনে মনে যাচ্ছে তাই বিরক্ত হলেও চেপে থাকতুম ভদ্রতার খাতিরে। বংশীধর বাবু কিন্তু অতি অমায়িক মানুষ। মাথায় টাক ছিল, গোলগাল মুখ, হাসিটা ছিল ভারী মিঠে। নাদুস নুদুস বেটে শরীর নিয়ে ধূপ ধূপ শব্দ করে এ ঘর থেকে ও ঘরে ঘুরে বেড়াতেন। সবার সুখ দুঃখের খোঁজ খবর নিতেন, গায়ে পড়ে উপকার করতে চাইতেন। কিন্তু আমার সহ্য হচ্ছিল না ওনাকে। 3 মাস লেগে যেত একটা ছোট্ট গল্প লিখতে। আর আশ্চর্য ব্যাপার, কিভাবে যেন টের পেয়ে যেতেন আমি লিখতে বসেছি। অমনি চলে আসতেন আমার কাছে, পাশে বসে মুন্ডু বাড়িয়ে বলতেন, কই একটু পড়ুন না শুনি। বর্ষা নাগাদ নুকুর মল্লিক লেনে 3তলা বাড়ির ছাদে একটা চিলেকোঠা গোছের ঘর খুঁজে বের করলুম। বাড়ির মালিক এক কথাতেই ভাড়া দিতে রাজি হয়ে গেলেন। শুধু তাই নয়, বললেন, ভাড়া যা দেওয়ার দেবেন আপনার খুশি মতো, ও নিয়ে দর কষাকষি করব না। আপনি মশাই লেখক মানুষ, আমি আপনার লেখার ভক্ত। কলকাতা শহরে কোনো বাড়িওয়ালা এমন কথা বললে লেখকের মনে আনন্দে থই থই করে নেচে ওঠে। তবুও ভাড়ার ব্যাপারটা ঠিক করাই ভালো। অনেক বলে কয়ে 50 টাকা দিতে চাইলুম। বাড়িওয়ালা ভদ্রলোক তাও নেবেন না, বললেন বরং 30 টাকাই দেবেন। ওরে বাবা, আপনি একজন লেখক বলে কথা। মেস থেকে পাত্তারি গুটিয়ে যখন ও বাড়িতে চলে যাচ্ছি, বংশীধর খুব বাধা দিয়েছিলেন। প্রায় কেঁদে ফেলার অবস্থা। একটু কষ্ট হচ্ছিল বই কি, অতকাল একসঙ্গে বাস করছি। নুকুর মল্লিক লেনের বাড়িতে গিয়ে মহা আনন্দে গল্প লেখা শুরু করলুম। কেউ বাধা দেওয়ার আর নেই। নিরিবিলি 3তলার ওপর ছোট্ট ঘর, এত বড় ফাঁকা ছাদ, প্রাণ ভরে আকাশ দেখা যায়। আর আমায় পায় কে? আকাশ দেখতে না পেলে কি মাথায় কিছু বড় বড় ভাব আসে? টেবিল ল্যাম্পের আলোয় কাগজ কলম নিয়ে বসে পড়লুম, আর বসা মাত্রই প্লটে এসে গেল। প্লটটা হচ্ছে, এক শিকারী বনের মধ্যে পথ হারিয়ে অবশেষে একটা পুরনো ভাঙাচোরা দুর্গে পৌঁছলেন। খুঁজে খুঁজে একটা অক্ষত ঘরে ঢুকে রাত কাটাবার কথা ভাবছেন। হঠাৎ দেখতে পেলেন একটা অদ্ভুত চেহারার লোক তার দিকে এগিয়ে আসছে। দরজা দিয়ে নয়, দেয়াল থেকে। তার মানে দেয়ালে টাঙানো একটা ছেঁড়া ছবি থেকে। শিকারীর বন্দুকে আর গুলি নেই। এদিকে ছবির লোকটা তার গলার টিপতে আসছে। শিকারীকে না বাঁচালে গল্প আর হবে না। কিভাবে বাঁচাবো তখনও ভাবিনি। লেখাটাতে শুরু করা যাক। সবে 2 লাইন লিখেছি, আমার কাঁধের উপর কার যেন একটা নিঃশ্বাস পড়ল। চমকে উঠে দেখি, কি আশ্চর্য, কি অসম্ভব ব্যাপার! মির্জাপুরের মেসের সেই বংশীধর অধিকারী পেছনে দাঁড়িয়ে আছেন। একগাল হেসে ঠিক তেমনি চাপা গলায় বলে উঠলেন, কি লিখলেন? পড়ুন না একটু শুনি। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। ঘরের দরজা কি বন্ধ করতে ভুলে গেছিলুম? নিশ্চয়ই মির্জাপুর থেকে ভদ্রলোক এই বৃষ্টির মধ্যে নুকুর মল্লিক লেনে হাজির হয়েছেন। কিন্তু আমার এ ঠিকানা তো ওখানে কাউকে জানিয়ে আসিনি।
উনি টের পেলেন কেমন করে? মনের কথা চেপে ভদ্রতা রক্ষা করে বললুম, আরে আসুন আসুন বংশীধর বাবু, বসুন। বংশীধর বাবু বললেন, কই একটু পড়ুন না শুনি। পড়ছি পড়ছি, সবে তো 2 লাইন লিখেছি। কিন্তু আশ্চর্য, আপনি এই বৃষ্টির মধ্যে বলতে বলতে থেমে গেলেন। বংশীধর বাবু হঠাৎ আঁতকে উঠে পিছিয়ে গিয়ে বললেন, ওরে বাবা, এ বেটা আবার কে? বলেই আবছা হয়ে গেলেন। তারপর বেমালুম অদৃশ্য। তারপর দেখি ঠ্যাঙা রোগা এক ভদ্রলোক ঘরের কোণ থেকে এগিয়ে আসছেন। ওকে দেখেই বুঝেছি বংশীধরবাবু ভয়ে পালিয়ে গেলেন। গুফো ভদ্রলোক চোখ কটমট করে বললেন, কে হে ছোকরা? কি লিখলে পড়ে শোনাও তো। খুব রাগ হলো এবার। নিশ্চয়ই দরজা বন্ধ করতে ভুলেছি। দরজার দিকটা ছায়ার মধ্যে বলে বোঝা যাচ্ছে না। বললুম, আপনি তো মশাই বলা কওয়া নেই ঘরের মধ্যে হুট করে ঢুকে পড়লেন যে? গুফো ভদ্রলোক হি হি করে হাসলেন। ইস, বিষ নেই, কুলোপনা চক্কর। ভারী 2 লাইন ছাইপাশ লিখেই ধরাকে সরাজ্ঞান করছে। জানো আমি কে? আমি বিখ্যাত শিশু সাহিত্যিক হলধর শর্মা। শুনেই বড়ই লজ্জায় পড়ে গেলুম। হেট করে পা ছোঁয়ার চেষ্টা করলুম। ক্ষমা করবেন। আপনার কত বই আমি ছেলেবেলায় পড়েছি। আগে তা আপনি বুঝি এ বাড়িতেই থাকেন? এ বাড়িতে কি বলছো হে? তার আগে পড়ো, কি লিখলে শুনি। হলধর শর্মা 2 পা এগিয়ে এলেন। অগত্যা পড়তেই হলো তাকে। লাইন দুটো শোনার পর শর্মা মশাই বললেন, হুহ, শুরুটা ভালোই, তবে শিকারীকে একটা ঘোড়া দাও। বন্দুকের বদলে দাও তীর ধনুক, জমবে ভালো। গল্পটা যে একালের শর্মা মশাই। গল্পের আবার কাল? যা বললুম লেখো। এই আমি বললুম, পুরো লিখে ফেলো, শুনে তবে যাব। বেগতিক দেখে বললুম, বাইরের লোকের সামনে আমার লেখা আসে না শর্মা মশাই। শর্মা চটে বললেন, বাইরের লোক মানে? আমি তো এই ঘরেই থাকি, বলুন না। এ ঘরে আপনি থাকেন মানে? অবাক হয়ে বললুম, এই ঘর তো খালি পড়েছিল। আমি বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া নিয়ে আজ বিকেলে এই ঘরে এসেছি। ট্রেসপাস করেছো বাপু। পরের ঘরে এসে থাকা কি ভালো? এক সময় এই ঘরে আমিই থাকতুম। তবে নেহাত এসেই গেছো যখন, তখন আর আপত্তি করব না। বিশেষ করে তুমি নতুন লেখক, তোমার উপদেশ দেওয়া এবং সাহায্য করাই আমার কর্তব্য। কই লিখতে শুরু করো। আটকালে বলবে, আমি বলে দেব। কাচুমাচু মুখে বললুম, সেটা কি ঠিক হবে? হলধর শর্মা খাপ্পা হয়ে বললেন, আলবাত ঠিক হবে। নাও, আমি ডিকটেশন দিচ্ছি, লিখে নাও। প্রখ্যাত শিশু সাহিত্যিকের কথা অমান্য করি কোন মুখে? অগত্যা ডিকটেশন নিতে শুরু করলুম। গোড়ায় যে 2 লাইন লিখেছিল তা কেটে দিতে হলো ওনার নির্দেশে। তারপর লিখতে লিখতে টের পেলুম, সত্যি এই হলো পাকা হাতের রচনা। কি জমাট একটা গল্প, ছাপা হলে হইচই পড়ে যাবে। লেখা শেষ হওয়ার পর হলধর শর্মা বললেন, আর তোমায় কষ্ট দেব না বাপু। এবার আমায় প্রাতঃভ্রমণের সময় হলো, তুমি বিশ্রাম করো। আবার কাল রাতে যথাসময়ে দেখা হবে। কাগজগুলো গোছাচ্ছিলুম। গোছানো শেষ করে ঘুরে দেখি শর্মা মশাই নেই। বুঝলুম তাহলে এই বাড়িতেই কোনো ফ্ল্যাটে থাকেন, আমার সঙ্গে রসিকতা করছিলেন, কিংবা হয়তো লেখার জন্য ঘরটাও ভাড়া নিচ্ছিলেন। কিন্তু তারপর বুকটা ধড়াস করে উঠল যখন দরজার কাছে গেলুম। এ কি, দরজা তো ভেতর থেকেই বন্ধ রয়েছে।
হ্যাঁ, আমি তো বন্ধ করেছিলাম, মনে পড়ছে। তাহলে? ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়লুম। তখন ভোরের আলো ফুটে উঠেছে। ঘুম হওয়ার কথা নয়। একটু বেলা হলে বেরিয়ে দেখি ছাদের কোণায় দোতলায় মধুবাবু ডন দিচ্ছে। কাল বিকেলেই আলাপ হয়েছে। ডন শেষ করে উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার স্যার, আশা করি সুনিদ্রা হয়েছে। বললুম, মোটেও না মধুবাবু, সারা রাত। মধুবাবু চাপা হেসে বললেন, শর্মামশাই জ্বালিয়েছেন বুঝি? আপনাকে খুলেই বলি স্যার, এ ঘরে কেউ এক রাত্রিরের বেশি বাস করে না। তাই একদিন খালি পড়েছিল। আপনাকে কালই আভাস দেব ভাবছিলুম, রাগ করবেন বলে সাহস পাইনি। ব্যাপারটা কি বলুন তো? মধুবাবু অবাক হয়ে বললেন, সে কি স্যার, নিজে লেখক হয়েও জানেন না? শিশু সাহিত্যিক হলধর শর্মা কবে গত হয়েছেন? সে কি আজকের কথা? বছর 7 তো হবেই। তখন আমি স্কুলের ছাত্র। কি করে জানব? আমি গ্রাম থেকে কলকাতায় এসেছি মাস কয়েক আগে। কে জীবিত, কে জীবিত নয় তা নিয়ে মাথাই ঘামাইনি। গল্প লিখি আর কাগজে পাঠাই। কোনো কোনো লেখা ছাপাও হয়। চুপ করে আছি দেখে মধুবাবু বললেন, জ্বালাতন বলতে ওই এক ডিকটেশন নিতে হবে, দেখবেন সয়ে যাবে ক্রমশ। শর্মা রহস্য আসলে ফাঁস হলো, কিন্তু বংশীধর অধিকারী, তার যে আবির্ভাব হয়েছিল দরজা আটা ঘরে। মেসে খোঁজ নিয়ে জানলাম, যেদিন আমি মেস ছেড়ে আসি সেদিনই তার হার্ট অ্যাটাক হয়েছিল। তবে সুখের কথা হলো শর্মার ভয়ে বংশীধর আর জ্বালাতে আসেননি। এদিকে শর্মা রোজ রাতে ডিকটেশন দিতে দিতে বলেন, শিগগিরই এবার তুমি ভালো গল্প লিখতে পারবে। এটাই শেষ পর্যন্ত আমার পক্ষে আসার কথা। বন্ধুরা, এই ছিল সৈয়দ মুস্তফা সিরাজের একটি ভৌতিক গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।